নাটক বারুদ বালিকা, রচনা চন্দন সেন, স্বরাভিনয়ে অরুময় চক্রবর্তী ও মৌকণা মুখার্জি। আবহ ও শব্দগ্রহণ অরুময় চক্রবর্তী। নাটক বারুদ বালিকা। বলুন, একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। আজ সোমবার তো, ভিজিটারের পর ভিজিটার। সকাল 8টা থেকে এ পর্যন্ত দর্শনার্থীদের সংখ্যা 50 ছাড়িয়ে গেছে। অবশ্য ছুটির পর দিন এমনই হয়। বলুন, কি করতে পারি? কী হলো? এক দৃষ্টি তাকিয়ে আছেন কেন? সংকোচ হচ্ছে? নার্ভাস লাগছে? আরে দূর, আমি এখন মন্ত্রী হতে পারি। 10 বছর আগে তো আমিও একজন সাধারণ মানুষ ছিলাম। সংকোচের কি আছে বলুন? অকপটে বলুন। কী হলো? শুনুন, আমার এইসব নাটক দেখার সময় নেই। আচ্ছা, এমন ভ্যাকেন্ট লুক দিচ্ছেন কেন? আপনার চোখে তো চশমা আছে, আমায় দেখতে পাচ্ছেন না? নাকি কানে শুনতে পান না? আরে প্লিজ তাড়াতাড়ি করুন, এখনও জনাভিষেক ভিজিটার, তারপর রাইটার্সে যাবো, সেখান থেকে 4-4টে অনুষ্ঠানে যেতে হবে। মন্ত্রী হলে নাকি এসব হ্যাবা পোয়াতে হয়। তোর প্লিজ। আরে কী হলো? আইদার স্পিক আউট অর গেট আউট প্লিজ। কি হলো? আর ইউ ম্যাড অর মিউট? নমস্কার মন্ত্রী মশাই, নমস্কার নমস্কার। আরে আগে পেন নামটা তো করতে দাও তনুদা। কি কে কে আমি? মানে তুমি তুমি মন্ত্রী তোতলাচ্ছে। আরে 10 বছরের অমন ডাক সাইটে মন্ত্রী, দুর্ধর্ষ বক্তা, জনপ্রিয় নেতা, অসম্ভব ডাইনামিক কর্মবীর, ক্রাউড ক্যাচার, 51 বছরের সফল পুরুষ তন্ময় রায় তোতলাচ্ছে। ভীষণ ভীষণ রেয়ার দৃশ্য, কি অসম্ভব ব্যাপার, বিরল ঘটনা। দোলন, দোলন তুমি? এই তো আমাদের তনুদা না? আহ, এত বছর পর আমার সঙ্গে দেখা করার জন্য এমন একটা ভীষণ ডিস্টার্বিং দিন বাঁচলে কেন দোলন? আরে আজ এতকাল পর একটা ব্যস্ততম দিনেই তোমার চেহারা আর গ্ল্যামার, ব্যক্তিত্ব নিজের চোখে দেখার ইচ্ছে হলো যে। আর তাছাড়া ছুটির দিন তো তুমি আরও বেশি ব্যস্ত, মানে ঘরে অনিশ্চিত। তা ঠিক বলেছ, এত কাজ আর এত মানুষের ভিড় থাকে। আমার ভালো লাগছে তোমায় দেখে, বিশ্বাস করো দোলন, দারুণ লাগছে। আরে তোমার প্রহরী, পুলিশ, পিএ, সিএ, দলীয় ভক্তদের হার্ডল ক্রস করে এখানে আসতে না প্রায় 2 ঘন্টা লেগে গেল। তাই? হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়ে এসছি, মানে শেষ যে দরজাটা পেরিয়ে তোমার এখানে আসা, সেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা বয়স্ক মানুষটিকে কথা দিয়ে এসেছি 5 মিনিটের মধ্যেই কথা শেষ করব। তুমি আমায় চিনতে পারলে, আমি তোমায় আরও আগে চিনতে পেরেছি। আমি ভালো আছি দেখে গেলাম, তুমিও ভালো আছো, ব্যাস। 9 বছর হলো আমি চশমা নিয়েছি, দেখলাম তুমি এই 51 বছর বয়সেও চশমা নাওনি। আমি একা এসেছি, দেখি তুমি আজ আর একা নও, ভীষণ জনপ্রিয়, তোমার সঙ্গে সব সময় অনেক মানুষ। তোমায় দেখে আমার খুব আনন্দ হচ্ছে। অবশ্য একটু ব্যথা লাগছে মনে, আমায় দেখে তুমি প্রথমে একটু আনন্দ পেয়েছিলে, নস্টালজিয়া জাগছিল, এখন সময়ের অভাবের জন্য অস্বস্তি পাচ্ছ, ব্যাস ফির মিলেঙ্গে। মোটামুটি এক নিঃশ্বাসে সব বলার কথা শেষ। চলি তনুদা, 5 মিনিট প্রায় শেষ হতে চললো। দাঁড়াও দোলন, ঠাট্টা করতে এসেছিলে? না, দেখা করতে। তাহলে এভাবে চলে যাচ্ছ কেন? হয়ে গেল দেখা, তাই বলার কথাগুলো সব শেষ হয়ে গেল বলে। আমার কথা তো শুরুই হলো না। তাহলে মন্ত্রীমশাই, দয়া করে রুপলপুর গ্রামের সতীশ মাস্টারের ভাঙাচোরা চেহারার পুরনো বাড়িটা একদিন ভিজিটার হয়ে আসুন, তখন আমি শুনবো আপনার কথা, এখন যেমন আপনি শুনলেন। আরে না 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 না, ভয় নেই ভয় নেই, আমার খুব একটা ভিজিটার নেই, গেলেই দেখা হবে। কোনো পুলিশ, রাইফেল, সিএ, পিএ নেই, সোজা ঢুকে আগের মতো রান্নাঘরে কিংবা ছাদের উপরে চলে আসবেন, যেখানে আমি শীতকালে রোদ পোয়াই। আরে আগের মতো না, খেজুরের রসও খাওয়াবো। দোলন, বিয়ে করনি এখনো? এখনো? এখনো মানে? না, করিনি, মানে ওই করা হলো না আর কি। মাস্টার মশাই, মাসিমা? ফটোটা দেখে এসো, শেষ দিককার চেহারা বা ফটো কোনোটাই তো তুমি দেখোনি। বয়সের চেয়ে অনেক বুড়িয়ে গেছিলেন দুজনে।
বোধ হয় আমার জন্য ভাবতে ভাবতেই। তোমার ভাইটা ওই যে শঙ্খ। শঙ্খ খাঁটি মধ্যবিত্ত চাকরি পেয়েছে, বিয়ে করেছে এবং প্রচণ্ড ব্যক্তিত্ব আর সাহসের তুবড়ি ছুটিয়ে ধনী কন্ট্রাক্টরের একমাত্র মেয়ের আদেশ অর্থাৎ বউয়ের অভিমান, ওই অভিমান মেশানো অনুরোধ রাখতে নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়েছে। তাই? ভালো আছে, শঙ্খ ভালো আছে। ওদের এক ছেলে এক মেয়ে, দুজনেই ডন বস্কোতে পড়ে, ওদের গাড়িও আছে। তবে ওরা আজ আর কলঙ্কিনী বোনের খোঁজ নেয় না, ভাইফোঁটাতেও কখনো আসে না। আর তুমি, তোমার কথা বলো, মনে আছে আমরা তোমায় বলতাম বারুদ বালিকা, বারুদের মতো বিস্ফোরক ছিল তোমার ভেতরের শক্তি, মনে আছে? বারুদ বালিকা, হ্যাঁ, তোমার বারুদ বালিকা এখন একা, ভীষণ একা। না মানে ওই একা কুম্ভ রক্ষা করে নকল বুদিগড় আর কি। দল করছো না, পার্টির কাজকর্ম? করছি তো, যতটুকু পারি করছি। কাজও কমে গেছে, শুধু মন্ত্রী, এমএলএ, এমপি, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি কেন্দ্রিক কাজ সব, হাটে মাঠে ঘাটে কাজ অনেক কম। মানে মানে আমার কাজ অনেক কম। সত্যি বলছি তরুণ, মন্ত্রী হওয়ার পর নয়, তার আগেও আমি বারবার তোমার খোঁজ নিয়েছি, বারবার। পুরনো এলাকায় মানে তোমাদের রূপলপুরের লোকজনদের সঙ্গে দেখা হতেই বলতাম সবার কথা। শুনেছি তুমি আগের মতোই আছো, তেমনি জেদি, তেমনি সাহসী, তেমনি সেন্টিমেন্টাল, তেমনি বারুদ বালিকা। বারুদ বালিকা। চলি চলি, এবার 5 মিনিটের বেশি হয়ে গেল তনুদা। বারবার সময়ের কথা বলছো কেন? কারণ ওটা তোমার কাছে এখন ভীষণ মূল্যবান। মন্ত্রীমশাই আগের মতো ইছামতির পাড়ে দাঁড়িয়ে গলা খুলে আজ আবৃত্তি করতে পারবেন? ছাদের রেলিংয়ের উপরে আগের মতো পা দুলিয়ে গান গাইতে পারবেন? মেলায় মেলায় দলের প্রচারের শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ পুকুরের পাড়ে দাঁড়িয়ে অর্ধলুঙ্গ ছেলের হাত থেকে বড়শি কেড়ে নিয়ে মাছ ধরতে পারবেন সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে? বলুন। পারবেন না, পারবেন না, আমি জানি আর পারবেন না। ওটা ওটা এক বয়সের কাজ, একটা সময়ের কাজ। মানুষ বয়সের সঙ্গে এগিয়ে চলে, ভাবনায়, চিন্তায়। ধরুন বয়স হলে মানুষ অনেক পরিণত হয়, সংযত হয়, সতর্ক হয়, তাৎক্ষণিক আবেগে সাড়া দিতে গিয়ে। তুমি তো পরিণতই হয়েছ, অনেক পরিণত। কেন আর হঠাৎ আবেগে সাড়া দিতে যাবে? তুমি এতকাল পরে এলে, এটা স্বাভাবিক তুলন? এটা স্বাভাবিক মন্ত্রীমশাই, আপনার জন্য এখনো জনা 20 ভিজিটার। এই কে আছো? বিমল, সবাইকে বলে দাও আজ আর কারোর সঙ্গে দেখা হবে না, কাল আসতে বলো। আমি হঠাৎ একটু ব্যস্ত হয়ে পড়েছি, বলে দাও। আর দরজাটা ভিজিয়ে দাও। এসো, আর সময়ের খোঁটা দিও না তুলন। কিন্তু Please. আমার যে সময় খুব কম। বাড়িতে অবশ্য আমার হাতে অনেক সময়, কিন্তু এখানে এসে কথা বলার সময় খুব কম। বাড়ি ফিরে যেতে হবে, রূপলপুরে ফিরতে হবে বিকেলের মধ্যেই। কেন ফিরতে হবে? আজ এখানে থাকবে, আমার স্ত্রী মেয়েদের সঙ্গে পরিচয় হোক, খাওয়া দাওয়া করো, বিশ্রাম নাও, অনেকক্ষণ গল্প হোক। ধরুন তোমার জন্য একটা দিন, একটা প্রায় পুরো দিন তন্ময় রায় ছুটি নিয়ে নিচ্ছে। না, সে আর এখন মন্ত্রী নয়, সে রূপলপুরের 25 বছরের একটা তরতাজা যুবক। তার বাবা সরকারি হাসপাতালে ডাক্তার। ধরুন আগের মতন একবার হেসে হেসে কথা বলো। আমি রূপলপুরের 6 বছরের জীবনটাকে তোমায় সাক্ষী রেখে আজ একবার স্পর্শ করব। বলো বলো ধরুন। না, সরকারি হাসপাতালের ডাক্তার কাকা 5 বছর পরে ট্রান্সফার হয়ে সুদূর মেদিনীপুরে চলে গিয়েছিলেন। ডাক্তার কাকার যে ছেলেটি রূপলপুর গায়ে বিদ্রোহ, প্রতিবাদ আর তারুণ্যের জয়ধ্বজা উড়িয়ে স্বপ্নে পাওয়া জাদুকরের মতো আমার মতো হাজার হাজার মানুষকে মাতাল করে রেখেছিল, সে একদিন সবার অলক্ষ্যে নিঃশব্দে পিতৃভক্ত রামচন্দ্র হয়ে মেদিনীপুরের বাবার কাছে ফিরে যায়। কেউ জানে না, কেউ বোঝেনি সে কেন ফিরে গেল, কিন্তু আমি তো জানি কেন সে ফিরে গেল অন্য মাটিতে। যা জানো ভুল জানো ধরুন। মেদিনীপুরে এসেও আমি কাজ করেছি, দলের কাজ, সব ছেড়ে ছুড়ে পালিয়ে আসিনি। আমার মনে হয়েছিল রূপলপুরের কাজ আমি এখন শেষ করে চলে যেতে পারি। কেন মনে হয়েছিল? কারণ ওখানে তখন তোমার মতো সাচি, বিজয়, ভোলা, সুকুমারের মতো অনেক তরতাজা তরুণ পাঠিকর্মী। আমার অনুপস্থিতিতে ওরা কাজ ঠিক চালিয়ে নিতে পারবে। আমি তাই চলে এলাম। সবাইকে বলে এলে নিশ্চয়ই আসতে দিত না, তাই বলতে পারো সবার অজান্তে চলে এলাম। কিন্তু পালিয়ে আসিনি, কিছুই ছাড়িনি। আমি তো নতুন জায়গায় কাজ করছি। আরে কাজ না করলে সেখান থেকে পরপর দুবারের এমএলএ হও কিভাবে? মন্ত্রী বা হও কোন যোগ্যতায়? কাজ তো তুমি করছোই। তুমি বরাবরই খুব সিরিয়াস এবং সিনসিয়ার
এবং যথেষ্ট বুদ্ধিমান। তবে রুপলপুর ছেড়ে আসা নিয়ে তুমি যা বললে, মানে অন্তত আমার সামনে যা বললে, তা মিথ্যা। মিথ্যা? চতুর মিথ্যে, নির্জলা মিথ্যে। বলুন, আমি এখানে কোনো প্রতিবাদ করব না, কারণ ব্যাপারটা খুব সেন্সিটিভ। তবে বিশ্বাস করো, আমি তোমার ব্যাপারে কোনো কারচুপি করিনি দোলন। আমি তোমায় কখনো হারাতে চাইনি দোলন। কি হলো, হাসছো কেন? তুমি কি আমায় বিশ্বাস করছো না? তোমার গলা কাঁপছে কেন? মোটেই কাঁপছে না। 51 বছরের তন্ময় রায়ের ভয় পাওয়ার কিচ্ছু নেই। নেই? যেদিন তুমি রুপলপুর ছেড়ে চলে আসো তার ঠিক 7 দিন আগে আমাদের ছাদে কে বলেছিল দর্শিতা মেয়ের জীবন এই আধুনিক যুগে কখনো ব্যর্থ হতে পারে না দোলন? কে বলেছিল? আমি। কে বলেছিল দোলন তুমি সন্ত্রাসের শিকার, তোমায় নিয়ে যারা পাশবিকতা করেছে তারাই ধর্ষিত, তাদের বিবেক, মনুষ্যত্ব, চেতনাবোধ সব ধর্ষিত, তুমি শারীরিকভাবে আক্রান্ত কিন্তু পুণ্যবতী? আমি হেসে বলেছিলাম, কিন্তু যত লোক আমার জন্য হাহুতাশ করে, যত লোক রসিয়ে রসিয়ে এতদিন ধরে আমার ধর্ষণের কাহিনী চেটে পুটে উপভোগ করলো, মাতাল যেমন চাট বা মাংস খায় ঠিক সেইভাবে এতদিন যত সহযোদ্ধা সহকর্মী আমাকে নিয়ে গর্ব করলো, কই তাদের একজনও তো আমাকে জীবন সঙ্গিনী করতে চাইলো না। আমি বলেছিলাম তনুদা, আমি তোমায় কাঁদতে কাঁদতে বলেছিলাম, এই হতভাগা দেশে আমরা যত প্রগতির কথা বলি না কেন, যত আদর্শবাদের দোহাই পারি না কেন, ভেতরে ভেতরে আমরা মধ্যবিত্ত, সুবিধাবাদ আর সূচিবায়গ্রস্ততায় পঙ্গু। ইয়েস ইয়েস, উই আর ফ্রেইল, ফ্র্যাজাইল, ফ্র্যাজাইল, ফ্র্যাজাইল। সেই রাতে আমি তোমার হাত ধরেছিলাম, মনে আছে? জীবনে প্রথম এবং শেষবার তোমার হাত ধরেছিলাম, বলেছিলাম ব্যতিক্রম আছে দোলন, তুমি ধর্ষিতা হয়েছো, এটা আমার কাছে একটা দুর্ঘটনা, কিন্তু তোমার কাছে কোনো লজ্জা সংকোচের কারণ নেই। আমি আমি বলেছিলাম তুমি তুমি ভেঙে পড়ো না দোলন। না, তুমি এইটুকুই শুধু বলনি, শুধু লোক দেখানো শ্রুতি সুন্দর কথার আর কথার ইট গেথে আমার শোক যন্ত্রণাকে আড়াল এনে দাওনি। তুমি তুমি বলেছিলে তুমি তুমি আমার সব ভার নেবে। আমি অনেক দূর এগিয়েও এতটা এগোতে পারিনি। তুমি আমায় ক্ষমা করো দোলন। ক্ষমা? এই দেশে দোলনদের জন্য দীর্ঘশ্বাস আছে, কান্না আছে, সহানুভূতি আছে, আবার দোলনদের জন্য আত্মহননের অনেক রাস্তাও খোলা আছে। আমি বিয়ে করতে পারতাম, তোমার পরে আরো 2-1 জন এমন সব দারুণ সুন্দর কথার মালা নিয়ে এসেছিল না। আমি আত্মহত্যা করিনি। একটা রহস্যময় ঘেন্না আর অস্ফুট যন্ত্রণায় বিয়েও করতে পারলাম না। ভাবলাম সব স্বপ্নের মানুষগুলোই বোধহয় তুমি। ভালো ভালো কথা বলো, তারপর এড়িয়ে যাও, পালিয়ে যাও, প্রয়োজনে স্থান ত্যাগ করো। দোলন, চলি। এই সবাইকে চলে যেতে বলো না, তুমি ব্যস্ত মানুষ, আমার যাবার সময় বলে দিয়ে যাচ্ছি বাকিদের পাঠিয়ে দিয়ে যেতে। দোলন, আজ এতকাল পর আমার বুকে এই যন্ত্রণা, এই হাহাকার, এই অনুতাপ তখন কেন জাগিয়ে দিলে বলে যাও। এমনি তুমি খুব পরিশ্রমী জনপ্রিয় মন্ত্রী, তোমার কাছে কত মানুষ কত সমস্যা নিয়ে আসে। এই তো সেদিন তুমি খবরের কাগজের হেডিং হয়েছিলে, বারবনিতাদের জন্য তুমি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেছো, ওদের শিশুদের জন্য ভালো ভালো পরিবেশ শিক্ষা ব্যবস্থা করেছো। সবাই তোমাকে ধন্য ধন্য করছে, আমিও তোমাকে অভিনন্দন জানাই। এই এত সব অভিনন্দনের সামনে কোনো এক হতদরিদ্র গাঁয়ের হতভাগ্য স্কুল মাস্টারের দর্শিতা কন্যার হাহাকার আর চোখের জল তোমাকে কতটা আলোড়িত করে তার উত্তরটা খুঁজতে এসেছিলাম। উত্তরটা আমি পেয়ে গেছি। চলি। না, তুমি যাবে না, এভাবে তুমি যেতে পারো না। তুমি তুমি আমার আবার সেই হারানো দিনগুলো স্মৃতি জাগিয়ে গেলে কেন? কেন হৃদয় খুঁড়ে খুঁড়ে বার করে আনলে আগুনে পোড়া দগ্ধকে অহংকার? কেন কেন দোলন, কেন? কারণ আমাদের মতো মেয়েরা এমনি করেই যে আসে তনুদা, আবার এমনি করেই চলে যায়।
মহাকালের খাতায় একটা সামান্য জ্যামিতিক বিন্দু হয়েই আমাদের থাকতে হয়, সেভাবেই থাকতে দাও। গাছের শুকনো ছেঁড়া পাতা যেভাবে জানলা দিয়ে হঠাৎ কোনো রাজমহলে ঢুকে পড়ে, জোনাকির ভীরু আলো যেমন হঠাৎ এক সর্বনাশা কৌতুকে আঁধার রাতের পথিককে পথ দেখাতে চায়, তেমনি তেমনি করেই আমি এসেছিলাম, চলেও যাচ্ছি। দোলন, এই আসা আর যাওয়ায় পৃথিবীর কারোর কোনো ক্ষতি হবে না। তবু তুমি যে এত বড় মন্ত্রী হয়েও, এত জনপ্রিয় একটা মানুষ হয়েও একটা অখ্যাত অবজ্ঞায় ধর্ষিতার জন্য হঠাৎ এতটা কেঁদে উঠলে, হঠাৎ গলাটা যে তোমার বহুদিন পর একটু ভারী হলো, এটাই তো আমার লাভ, এটাই তো আমার অনেক পাওয়া। চলি। দোলন, দোলন যেও না, দোলন শোনো, দোলন যেও না, দোলন শোনো।